আমি নেহাল, আর আমার সবচেয়ে কাছের বন্ধু মনীষা, সায়নী আর জিসান। আমাদের বন্ধুত্বের শুরু স্কুল জীবন থেকেই। আসলে স্কুল জীবনের বন্ধুত্ব বুঝি কখনোই শেষ হয় না। এখন আমরা সবাই পড়াশোনা শেষ করে যে যার মতো কাজ করছি। আমি আর সায়নী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মনীষা আর জিসানের নিজস্ব ব্যবসা আছে। প্রত্যেক ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এবার বেশ কয়েকদিনের ছুটি পেয়ে জিসানকে কল করলাম। হ্যালো জিসান। হ্যাঁ নেহাল, বল। কেমন আছিস? অনেকদিন হলো, তোর কোনো খোঁজ নেই। এই তো ভাই, ভালো আছি। আর বলিস না, অনেক কাজের চাপ ছিল, তাই কোনো খোঁজ খবর নিতে পারিনি। তা তুই তো নিতে পারতিস। আর বলিস না ভাই, আমারও একই অবস্থা। বেশ কয়েকদিন ব্যবসা নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। তা এখন ফ্রি আছিস কিছুদিনের জন্য? হ্যাঁ, কেন বলতো? আরে, আমার আর সায়নের বেশ কিছুদিনের ছুটি আছে সামনে। ভাবলাম তোরা যদি ফ্রি থাকিস তাহলে না হয় কোথাও থেকে ঘুরে আসবো। মন্দ বলিসনি। তো কোথায় যাবি, কিছু ঠিক করেছিস? উম, না, আগে তোরার মনীষার খোঁজ নিচ্ছি। তোরা রাজি থাকলে একটা প্ল্যান করা যাবে। মনীষার সাথে তো আমার বেশ কয়েকদিন কোনো যোগাযোগ হয়নি, আর আমার আগের ফোনটাও হারিয়ে গেছে। ও নিয়ে তুই ভাবিস না। সায়নের সঙ্গে মনীষার যোগাযোগ আছে। মনীষার সঙ্গে সায়নী কথা বলে নেবে। তুই রাজি কিনা সেটা বল। হ্যাঁ ভাই, আমি রাজি। এতদিনের কাজের চাপে বিরক্ত হয়ে গিয়েছি, কোথাও ঘুরে আসা দরকার। তোরা মনীষের সাথে কথা বলে জানা। ঠিক আছে, রাখি এখন। জিসানের সাথে কথা শেষ করে কম্পিউটারে বসে অফিসের কিছু কাজ করছিলাম। এমন সময় সায়নের কল এলো। নেহাল। হ্যাঁ সায়নী, বল। কথা হয়েছে মনীষের সাথে? হ্যাঁ, কথা হয়েছে। ও এখন ফ্রি। গ্রেট। তাহলে রবিবার সবাই বসে না হয় একটা প্ল্যান করা যাবে, কি বলিস? উম ঠিক আছে, আমি মনীষাকে জানিয়ে দিচ্ছি। ওকে, আমি জিসানকে বলছি। ওকে। রবিবারে সবাই একটা ক্যাফেতে বসলাম। মনীষা বলল, কতদিন পর দেখা হলো রে তোদের সাথে। যেটাই বলিস না কেন, এইবার কিন্তু বেশ অনেকদিন পরেই দেখা হলো। তা যা বলেছিস। এসব কথা এখন বাদ দে। কি করবি, কোথায় যাবি সেগুলো প্ল্যান করতে হবে। হ্যাঁ, তোরা বল না কোথায় যাওয়া যায়। আমার দাদা একবার মালিবাগে গিয়েছিল, বলেছিল জায়গাটা নাকি অনেক সুন্দর, আর ওখানকার হোটেলগুলোর খরচও নাকি অনেক কম। কম বলছিস? তাহলে হোটেলে তেমন ভালো ব্যবস্থা নেই হয়তো। আরে না, ওই দিকের হোটেলগুলো অনেক সুন্দর। আমার দাদা ছবি তুলে এনেছিল। অনেক সুন্দর হোটেলটা, আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। তাহলে তোরা কি বলিস, যাবি ওখানে? এত কম খরচে এত সুন্দর জায়গায় যেতে পারলে তো ভালোই হয়। আমার কোনো আপত্তি নেই। এই শাইনি, তোর কোনো আপত্তি আছে নাকি? আরে না, আমার কোনো আপত্তি নেই। তাহলে সব ক্লিয়ার, আগামী রবিবার যাব। তোরা কি বলিস? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সবাই একসঙ্গে হ্যাঁ বলে উঠল। কিছুদিন পর রাতে আমি সবাইকে জানিয়ে দেই, আগামীকাল অর্থাৎ রবিবার ঠিক সকাল 10টায় সবাই যেন চলে আসে। আমার গাড়িতে মূলত আমরা যাব। পরদিন সকাল 10টায় সবাই চলে এলো আমার বাসায়। আমিও রেডি হয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ এভাবে চলতে চলতে
প্রায় দুপুরবেলা আমরা পৌঁছে গেলাম সেই হোটেলে। মনীষা আগে থেকেই আমাদের জন্য দুটো রুম বুক করে রেখেছিল অনলাইনে। মনীষা আর সায়নী আমাদের পাশের রুমেই থাকবে। হোটেলটা আসলেই অনেক সুন্দর। সারাদিনের জার্নি শেষে বিকেলে কিছুটা রেস্ট নিলাম সবাই। তারপর সন্ধ্যায় সকলে বের হলাম ঘুরতে। অনেকটা পথ গাড়িতে ঘুরলাম, বেশ মজাই লাগছিল। তবে এখানকার রাস্তাগুলো একটু অন্যরকম। সবগুলো রাস্তা একই রকমই মনে হচ্ছে। যাই হোক, অনেক দূর ড্রাইভ করার পর ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 10টা বেজে গেছে। সায়নী আমাকে বলল, অনেক রাত হয়েছে, চল এখন ফিরে যাই। 3 দিন থাকার প্ল্যানিং তো করেইছি, আবার আগামীকাল ঘুরবো। এখন ফিরে যাওয়াটাই ভালো। সায়নীর কথায় সকলে সম্মতি জানালো। তারপর আমিও গাড়ি ঘুরিয়ে হোটেলের দিকে চলতে শুরু করলাম। মনীষাকে বললাম, হ্যাঁ রে মনীষা, রাস্তা তো ঠিক বুঝতে পারছি না রে। সবগুলো রাস্তায় একই রকম মনে হচ্ছে। কোন রাস্তা দিয়ে এলাম বলতো? আমার তো ঠিক মনে পড়ছে না। আমার মনে হয় বাঁ দিকের এই রাস্তা দিয়ে এসেছিলাম। কি বলিস রিশান? আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে সোজা রাস্তা দিয়ে এসেছি। আরে এক একজন এক এক দিকে বললে হবে? ভালো করে ভেবে বল কোন রাস্তা দিয়ে যাব। বাঁ দিকের রাস্তাটাই হবে, তুই সেদিকেই চল, বাকিটা দেখা যাক। ঠিক আছে, তাই যাচ্ছি। আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। এত রাতে কাকে পাবি বলতো? তুই চল, দেখি কোথায় পৌঁছায়। ওদের সবার মতামত নিয়ে এগিয়ে চললাম বাঁ দিকের রাস্তায়। প্রায় 1 ঘন্টা ধরে চলছি, কিন্তু হোটেলের কোনো নাম নিশানাই খুঁজে পাচ্ছি না। ওদেরকে বললাম, হ্যাঁ রে, 1 ঘন্টা ধরে যাচ্ছি, এখনো তো হোটেল পর্যন্ত পৌঁছতে পারলাম না। সেটাই তো দেখছি। এসব বলতে বলতে হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো? হঠাৎ গাড়ি থেমে গেল কেন? আমিও তো ঠিক বুঝতে পারছি না। আমি নেমে দেখছি কি হয়েছে। কি রে, কি হয়েছে? আরে, পেট্রোল শেষ হয়ে গেছে, গাড়ি আর চলবে না। আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? তা তো জানি না ভাই। আচ্ছা শোন, তোরা গাড়িতেই থাক, আমরা আশেপাশে গিয়ে দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে আমি আর জিসান বেরিয়ে পড়লাম। অনেকটা পথ হেঁটেও আশেপাশে কোনো পেট্রোল পাম্প তো দূরের কথা, কোনো গাড়িও দেখতে পেলাম না। হতাশ হয়ে ফিরব এমন সময় খেয়াল করলাম দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির কাছে গিয়ে দেখলাম বিশাল পাঁচিলে ঘেরা একটা দুতলা বাংলো বাড়ি। তারপর দুজনেই গাড়ির কাছে ফিরে এলাম। এসে মনীষার সায়নীকে বললাম, আশেপাশে তো কোনো পেট্রোল পাম্প দেখতে পেলাম না, আর না তো কোনো মানুষ দেখতে পেয়েছি। জায়গাটা কি অদ্ভুত। তাহলে এখন কি করব? সারা রাত গাড়িতে এভাবে থাকবো? এখান থেকে কিছুটা দূরে একটা বাংলো বাড়ি দেখে এলাম, ওখানে একবার রিকোয়েস্ট করি, দেখি আজ রাতটা এখানে থাকতে দেয় কিনা। আমার কথায় সবাই আমার সাথে সে বাংলো বাড়ির কাছে এলো। বাংলোর দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা সংকোচ বোধ নিয়েই কলিং বেল বাজালাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ভেতর থেকে কারোর আওয়াজ পেলাম না, আর না তো কেউ দরজা খুলল। হতাশা নিয়ে ফিরেই যাব এমন সময় দরজা খোলার আওয়াজ। পেছনে ফিরে তাকিয়ে দেখি এক বৃদ্ধ দরজা খুলল। রোগা পাতলা শরীর, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। লোকটি আমাদের দিকে এক নজর তাকিয়ে বলল, কারা তোমরা? কাকে চাই?
আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু রাস্তা ভুল করে এখানে এসে পড়েছি। ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে। যদি আজ রাতটা আমাদের এখানে থাকতে দিতেন তাহলে বড়ই উপকার হতো। বৃদ্ধ আমার কথায় কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আজ রাতটা তোমরা এখানে থাকতে পারো। কি যে বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃদ্ধ ভেতরে চলে গেলেন। এক মুহূর্তেই উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে বললেন, কি হলো, এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বৃদ্ধের বয়স আনুমানিক ৮০ বছর হবে, কিন্তু এতটা বৃদ্ধ হওয়ার পরও এত তাড়াতাড়ি কীভাবে উপরে উঠে গেলেন, এটা নিয়ে ভাবছিলাম। কিরে, কি ভাবছিস? ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। সবাই ভেতরে প্রবেশ করলাম। বাইরের মতোই ভেতরটাও অনেক সাজানো গোছানো ছিল। তারপর বৃদ্ধ আমাদের একটা ঘরে নিয়ে গেল। বলল, তোমরা এই ঘরেই থাকবে, তোমাদের কিছু প্রয়োজন হলে আমায় ডেকো, ঘর থেকে বেরোবে না। এ বাড়িতে আপনি একাই থাকেন, আর কেউ থাকে না? আমি একাই থাকি। আর কোনো প্রশ্ন নয়, দরজা লাগিয়ে দাও, আমি আসছি। এই বলে বৃদ্ধ চলে গেল। আমি জেসনকে বললাম, বৃদ্ধের স্বভাব আমার মোটেও ভালো লাগেনি, কেমন যেন গম্ভীরভাবে কথা বলে। আরে বৃদ্ধ হয়েছে, তাই হয়তো এমন স্বভাব। আর দেখছিস না, একাই তো এত বড় বাড়িতে থাকে, তার দেখাশোনা করার জন্য কেউই নেই, এই জন্য হয়তো এমন। বাদ দিয়ে তো এসব কথা, অনেক ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে অনেক, কিন্তু ক্ষুধাও লেগেছে। আমারও অনেক ক্ষুধা লেগেছে। একটু দেখ না বৃদ্ধকে বলে, যদি উনি কিছু ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমি যাচ্ছি, তোরা থাক। দরজা খুলতেই যাব, তখনই বৃদ্ধ দরজা খুলে দিল আর বলল, তোমাদের ক্ষুধা লেগেছে? হ্যাঁ, তা তো একটু লেগেছে। আমার সঙ্গে এসো। আমরা সবাই বৃদ্ধের সঙ্গে গেলাম। গিয়ে দেখলাম টেবিলে নানা পদের রান্না করা খাবার, কিন্তু বৃদ্ধের একার পক্ষে এত রান্না করা কিভাবে সম্ভব, সেটাও এত কম সময়ে। আর আশ্চর্যের বিষয়, সব পদই মাংস ছিল। না, ওই দিকটায় বসো দেখি, সবাই খেতে শুরু করো, পেট ভরে খাও, আরো লাগলে বলো। আমরা সবাই বসে খেতে শুরু করলাম। মাংসের স্বাদটা অন্যরকম লাগতো, কিন্তু অনেক সুস্বাদু। এত সুস্বাদু খাবার আগে কখনো খেয়েছি বলে মনে হলো না। খাবার খেয়ে আমরা আবারও ঘরে চলে এলাম। খাবারগুলো অসাধারণ ছিল, তাই না বল? হ্যাঁ রে, একদম। এত সুন্দর খাবার এর আগে কখনো খাইনি, তাও আবার এমন জায়গায়। অনেকটা ক্লান্ত ছিলাম সবাই, তাই অনেক ঘুম পাচ্ছিল। মনীষা আর সায়নী তাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি আর জিসানও আমাদের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে চারিদিকে চোখ বোলাতে লাগলাম। এই ঘরে ঢোকার পর থেকে কেন জানি না আমার মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো, কিন্তু আমি এই বিষয়টা কাউকেই বুঝতে দেইনি। বৃদ্ধের অদ্ভুত আচরণগুলো আমার বারবারই মনে পড়ছিল। এসব কিছু ভাবতে ভাবতে চোখে ঘুম চলে এলো। রাত তখন প্রায় 2টা। হঠাৎ আমার ঘুম ভাঙল। আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম জানালার পাশ দিয়ে একটা ছায়ামূর্তি পাশ কাটিয়ে চলে গেল। আমি আর কাউকে না রেখে একা একা দরজা খুলে সেই ছায়ামূর্তিটিকে খুঁজতে লাগলাম। দরজার বাইরে গিয়ে দাঁড়ানোর পর হঠাৎ ছায়ামূর্তিটি আমার পিছন দিয়ে দৌড়ে চলে গেল। এবার আমার বেশ ভয় হতে লাগলো। এমনিতেই বৃদ্ধর আচরণ আমার কাছে মোটেও ভালো লাগছিল না, তার উপর এই অদ্ভুত কাণ্ড। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল, খুব জল তেষ্টা পেয়েছে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম একটা ফ্রিজ।
ফ্রিজে ঠান্ডা পানি থাকবে ভেবে আমি ফ্রিজ খুলতেই যা দেখতে পেলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। ভয়ে আমার পা ঠকঠক করে কাঁপছে। ফ্রিজের ভেতরে রাখা আছে শুধু লাশ। সেই লাশগুলোর মধ্যে কারোর পায়ের অংশ কাটা, কারোর বা হাত। এইসব এইসব দৃশ্য দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমরা রাতের খাবারে কি খেয়েছি। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল রক্তের মতো হয়ে আছে। আমি পালাতে যাব, এমন সময় বৃদ্ধ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। পাশে তাকিয়ে দেখলাম জিসান রুমে নেই। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে। দরজাটাও খোলা। আমি আর শাইনি বা মনীষা কাউকেই ডাকলাম না, নিজেই খুঁজতে বেরোলাম জিসানকে। আমি জিসানকে খুঁজতে খুঁজতে নিচে চলে গেলাম। নিচে গিয়ে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে মনে হলো কেউ কিছু খাচ্ছে। যতই সামনে এগুচ্ছি শব্দটা আরো বেশি শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সে শব্দটা অনুসরণ করে। তারপর পাশের রান্নাঘরের দিকে যেতেই এক বীভৎস দৃশ্য আমার চোখে পড়ল। ঘরের মেঝেতে সে বৃদ্ধ বসে আছে, তার সামনে একটা লাশ রাখা আছে। বৃদ্ধ সেই লাশের গা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে। অনেক ভয় করছিল। একটু সামনে এগিয়ে যেতেই দেখি এটা আর কেউ নয়, এটা আমার বন্ধু জিসানের লাশ। আমার শরীরটা কেন যেন অবশ হতে শুরু করলো। এমন দৃশ্য কখনো দেখব তা কল্পনাও করিনি কখনো। হঠাৎ বৃদ্ধ খাওয়া বন্ধ করে চুপ করে রইল। আমি বুঝতে পারলাম বৃদ্ধ আমার উপস্থিতি বুঝতে পেরেছে। আমিও আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে গেলাম ঘরের দিকে। ঘরে পৌঁছে দরজাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি মনীষা একাই ঘরে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, শাইনি কোথায়? তুই একা কেন? মনীষা আমাকে এভাবে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর জিশান কই? কোথায় ছিলি এতক্ষণ? এখন তো এসব কথা বলার সময় নয়। বৃদ্ধ কোনো মানুষ না, ও একটা নরখাদক। আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। আর জিসানকেও মেরে ফেলেছে। কথাটা শুনে মনীষা কান্নায় ভেঙে পড়ল। এখন কান্না করার সময় নয়। বল সায়নী কোথায়? সায়নী তো ওয়াশরুমে গেছে বললো। ওর এখনই ওয়াশরুমে যেতে হলো? ওয়াশরুমটা কোন দিকে? এই ঘরের পাশেই। আর দেরি নয়, এখনই চল এখান থেকে। এরপর আমি আর মনীষা ধীরে ধীরে দরজা খুললাম। দরজা খুলে ওয়াশরুমের সামনে যেতেই সায়নী বেরিয়ে এলো। সায়নীকে ঠিক দেখে স্বস্তি পেলাম। তারপর আমি সায়নীকে সব বলতে গেলাম। হঠাৎ সায়নী আমার পেছনে তাকিয়ে ভয়ে ওর চোখ বড় বড় হয়ে গেল। ও আমাকে বলল, নেহাল, তোর পেছনে দেখ। আমি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেই নরখাদক ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে। ধীরে ধীরে সে আমার সামনে আসছে। আমি আর কিছু না ভেবে মনীষা আর সায়নীকে নিয়ে সে রুমে ঢুকে পড়লাম আর দরজা লাগিয়ে দিলাম। সেই পিশাচ দরজায় বারবার আঘাত করছিল। আমরা ভয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধরে আছি যেন সেই নরখাদক ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। দরজায় আঘাত করতে করতে এক সময় আঘাত করা বন্ধ হয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারলাম না। আমি দরজা খুলতেই যাব, তখনই নরখাদক আবার দরজায় আঘাত করতে শুরু করেছে। এবার আগের চেয়ে আরো জোরে জোরে আঘাত করছে সেই দরজায়। এখন মনে হয় সব শেষ, আর বেঁচে ফেরা সম্ভব না। সেই নরখাদক প্রায় দরজা ভেঙে ফেলেছে। তখনই সায়নী বলল, জানালা? হ্যাঁ, এই জানালা ভেঙে আমরা এখন বাইরে বের হতে পারবো। এটাই এখন বাঁচার একমাত্র পথ। সায়নীর কথায় কিছুটা ভরসা পেলাম। পাশেই তাকিয়ে দেখলাম একটা লোহার রড। সেটা দিয়ে জানালার উপর আঘাত করলাম।
জানালাটা ভেঙে গেল। এইদিকে নরখাদকও প্রায় দরজা ভেঙে ফেলেছে। না, আমরা আর কোনো কিছু না ভেবে প্রথমে মনীষা, তারপর সায়নী, তারপর আমি লাফিয়ে পড়লাম জানালা দিয়ে। তারপর তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে এলাম। পেছনে আর ফিরে তাকাইনি। তবে অনেকটা পথ যাওয়ার পর পেছনে তাকিয়ে দেখলাম সে নরখাদক জানালায় দাঁড়িয়ে আমাদের দেখছে আর খিলখিলিয়ে হাসছে। আর এক মুহূর্ত দেরি না করে পথ চলতে শুরু করলাম। এরই মাঝে ভোর হয়ে গেছে। আশেপাশের মানুষজনদের কাছে জিজ্ঞেস করে পথ চেনে নিয়ে হোটেলে ফিরে গেলাম। তারপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে চলে এলাম বাড়িতে। সেই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে। সেই ঘটনা আমি, মনীষা বা সায়নী কেউই ভুলতে পারেনি। জিসানের কথা আজও আমাদের মনে গেঁথে আছে।